কেউ হয়তো আরও খারাপের দিকে চলে যান। আগে আমি মানুষের শরীর সম্পর্কে এবং মানুষ কোনটা অমানুষ কোনটা এটা বুঝতে পেরেছি। তখন আমি এত কষ্ট পেয়েছিলাম, তো সেদিন একটা খুব কষ্টের দিন ছিল। আমি এটা না সরায় লাভ নাই, তারা খাচ্ছেই। কারা জীবনটা এমন যে কারা জীবনে কিন্তু বলা হয় যে এটা একটা সংশোধনের জায়গা। আর মানে ওভাবে যারা যান তাদেরকে সংশোধিত করার চেষ্টা করা হয়। তো কারাগারে কিন্তু দেখা যায় যে অপরাধ করে মানুষ যায়, বিনা অপরাধে যায়, মামলায় ফেঁসে যায়, মিথ্যা মামলায় যায়, আসল মামলায় যায়, বিভিন্ন মানুষ যায়। এবং তাদের ক্ষেত্রে কী কী পরিবর্তন হয়, কেউ হয়তো একেবারেই শুধরে যান, কেউ হয়তো আরও খারাপের দিকে চলে যান, কেউ হয়তো আরও ডেয়ারিং হয়ে যান। হ্যাঁ, তো এক একজনের ক্ষেত্রে এক এক প্রভাব। তো আমি কারাগারে বলবো যে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু চিনেছি। যেমন আগে আমি মানুষের শরীর সম্পর্কে জানতাম, শরীরবিদ্যা, কিন্তু এখন আমি মানুষ চিনতে শিখেছি এবং মানুষ কোনটা অমানুষ কোনটা এটা বুঝতে পেরেছি। তো অনেক ধরনের অভিজ্ঞতাই হয়েছে। বেশিরভাগই আমি এতই অভিজ্ঞতা যে এটা বলে শেষ করা যাবে না। এখন আমার লেখার মাধ্যমে আমি কিছু তার হয়তো সেই অভিজ্ঞতার খুব কিয়দংশই তুলে আনতে পেরেছি। দুটা বই আমার অলরেডি এসেছে, কিন্তু আমার মনে হয় যে আমি বন্দিনী যদি 10ম খণ্ড পর্যন্তও লিখি তাও মনে হয় আমার অভিজ্ঞতা লেখা শেষ হবে না। আর আরেকটা ব্যাপার যেটা বলি, আগে কখনোই কীভাবে মানুষ গালি দেয়া, এই গালি সবগুলো আমি কখনো শুনি নাই। কারণ আমরা অনেক বছর বিদেশে ছিলাম, তারপর দেশে আসার পর আমরা যেমন পরিবারে আমাদের গালি শোনা হয়নি। জেলখানায় গিয়ে গালি অনেক শিখেছি, অনেক গালির স্টক এখন অনেক বেশি। জেলখানায় কষ্ট পেয়েছি একবার যখন জেলখানা থেকে আমরা যখন হাজিরা দিতে আদালতে যেতাম, হাজিরা একটা প্রিজন ভ্যান, কি যে কষ্ট! সে প্রিজন ভ্যানটা দম বন্ধ হয়ে আসে এবং প্রিজন ভ্যানে ছোটো ছোটো ফোকর দিয়ে দেখা একটু মুক্তির একটু বাতাস পাওয়া যায়। আমরা দাঁড়ায় থাকতাম যে কিছু যদি দেখা যায়, প্রিজন ভ্যানের সিটটার উপরে উঠে দাঁড়ায় থাকতাম। তো সেই আবার যখন প্রিজন ভ্যান থেকে নেমে আবার যখন কারাগারে প্রবেশ করতাম, সেটা একটা ভয়ঙ্কর একটা ফিলিংস। এবং তখন হতো তল্লাশি। সেই তল্লাশিটা এতটাই হিউমিলিয়েটিং, বিশেষ করে একজন নারী হিসাবে। যদিও তল্লাশি করে নারীরাই, তারপরেও এটা যে এতটা অপমানজনক, বিব্রতকর, গ্লানিকর, এটা বলে শেষ করা যাবে না। তো আমি যেহেতু চিকিৎসক, সেই জন্য আমার প্রতি তারা মোটামুটি শ্রদ্ধা রেখেই আমাকে একটা প্রাইভেসি মেনটেন করেই তারা সবসময় তল্লাশি করতেন। এবং এমনই তল্লাশি যে আমি কোনো এয়ারপোর্টে, বড় বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এ ধরনের তল্লাশি দেখিনি, এতটাই সেটা ভয়াবহ। এবং একবার আমার ব্যাগের মধ্যে একটা কলম ছিল, তো সেই কলমটা তল্লাশি করে নিয়ে গেল। তো তখন আমি এত কষ্ট পেয়েছিলাম যে কলম, এই কলমটা ক্লাস 1 থেকে প্লে থেকে আমাদের সাথে, কলম বলেন, পেন্সিল বলেন, লেখার যে উপকরণটা সাথে, এবং এই কলমই তো আমাদের সম্বল। সেই যে পরীক্ষাগুলো, এইচএসসি, এইচএসসি, এমবিবিএস, এমএস, তারপরে আবার বিসিএসের ডিপার্টমেন্টাল পরীক্ষা, তারপরে হচ্ছে সিনিয়র স্কেল পরীক্ষা, খালি পরীক্ষা দিতে দিতেই তো সেই কলম যে সঙ্গী, সেই কলমটা যেদিন কেড়ে নেওয়া হলো, সেদিন আমি ভেবেছিলাম যে এই কলমের মাধ্যমেই আবার আমি বাংলাদেশে আবার সাবিনা নতুনভাবে পরিচিত হবে। তো সেদিন একটা খুব কষ্টের দিন ছিল। আমি এটা একমাত্র শিক্ষিত ব্যক্তি মাত্র হয়তো আমার এই কষ্টটা বুঝবেন। আর এছাড়া খাওয়ার কষ্ট, শোবার কষ্ট, প্রচণ্ড মশা, কাশিমপুর কারাগারে মশাগুলোকে মশা মনে হয় না, মনে হয় ওগুলো একটা পাখি। হ্যাঁ, আর একটা পর্যায়ে গায়ে মশা বসে রক্ত খেলেও আমরা কিন্তু সরাতাম না, সরায় লাভ নাই, তারা খাচ্ছেই। আমি কীভাবে, কারণ ওখানে কিন্তু আপনার মশারি ব্যবহারের কোনো সিস্টেম নেই, ওখানে কোনো অ্যারোসলের সিস্টেম নেই, কারণ এগুলো ফাঁকা, আপনি অ্যারোসল মারলেও কোনো লাভ হবে না। হ্যাঁ, 14 শিক, কিন্তু ওখানে তো খোলা। তো যাই হোক, প্রতিটা ব্যাপারে মানুষ ভাবে যে কারাগার এমন কি, দোষ করেছে, জেলে গেছে, কিন্তু মানুষ ভিতরের খবরটা কখনো জানে না যে যারা কারাগারে যায়, বিশেষ করে বিনা অপরাধে মিথ্যা মামলার শিকার হয়ে যায়, তাদের জন্য জীবনটা কেমন হয়। গল্পটা হচ্ছে প্রথম দুটো কারণ আছে। একটা হচ্ছে আমি মনে করি যে একজন নারী আজন্মই বন্দি, যেমন দোলনা থেকে কবর পর্যন্তই সে তার বাবার বাড়িতে, স্বামীর বাড়িতে, তারপর ছেলের সংসারে, ভাইয়ের সংসারে, যেখানেই থাকুক না কেন, তার নিজস্ব ঘর তো কখনো হয়ই না। আর যদি বা সে ইন্ডিপেন্ডেন্ট হয়, তখন তাকে সমাজ আবার একটু অন্য চোখে দেখে।
হ্যাঁ, তো সামাজিক বিধিনিষেধের অর্গলে সে সবসময় বন্দী। সেই হিসাবে একজন নারী মাত্রই বন্দিনী। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু কারাগার এখানে একেকটা গল্প, যেমন এখানেও আমার যে বইটি আছে বন্দিনীর প্রথম খণ্ড, এই বন্দিনীর প্রথম খণ্ডতে এখানে যে এখানে প্রায় ধরেন ২০ জন কারাবন্দী নারীর কথা আছে। আবার এই বন্দিনীর দ্বিতীয় খণ্ডের মধ্যেও ১৬ থেকে ১৮ জন কারাবন্দী নারীর গল্প আছে। তারা কেন কারাগারে এসেছে, কী করতো কারাগারে, তারা কোথায় যাবে। তা আমি মনে করি যে এই বন্দিনী, এবং আমার এডিটরও আমার সাথে একমত, উনি বলেন যে মানে নারী কারাগার সম্পর্কে বাংলা সাহিত্যে এরকম সূক্ষ্ম বিশ্লেষণধর্মী লেখা আগে কখনোই হয়নি। তো আমার মনে হয় যে প্রত্যেকের এই বইটি পড়া উচিত, কারণ আজকে আপনি যেভাবে আছেন, যে কোনো কারণে যে কোনো পরিস্থিতিতে আপনিও কিন্তু মানে ক্ষণিকের জন্য হোক বা একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য হোক কারাগারে যেতে পারেন। কারণ যারা কারাগারে যায় তারা কিন্তু এলিয়েন না, অন্য গ্রহ থেকে আগত মানুষ না, তারা এই সমাজেরই মানুষ। তা আমি বলবো এই বইটি পড়লে নিজেরা সতর্ক হতে পারবেন, সাবধান হতে পারবেন এবং অপরাধ থেকে দূরে থাকতে পারবেন।